বন্ধুরা, গল্প শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। আমার এই প্রচেষ্টা যদি আপনাদের মনে একটু হলেও ছোঁয়া দেয়, তাহলে একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। চলুন এবার তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প। আজ আমি আপনাদের পড়ে শোনাবো একটি ভূতের গল্প। গল্পটি লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্পের নাম ভুতুড়ে ফুটবল। সেদিন বাড়ির ওয়াকে বসে কজন মিলে মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে রীতিমতো হইচই বাঁধিয়েছি। হঠাৎ কোত্থেকে একটা ফুটবল এসে দমাস করে মাঝখানে পড়ল। তারপর ফুটবলটা ডিগবাজি খেয়ে লাগলো গিয়ে একবারে ধনাদার গায়ে। ধনাদার সবে সেজেগুজে অফিসে বেরোচ্ছেন। ফিনফিনে আদ্যির পাঞ্জাবিতে একটা দাগড়া কালো ছোপ ফেলল। তবে সেটাও বড় কথা নয়। ধনাদা ধরাশায়ী হয়ে চেরা গলায় চেঁচিয়ে উঠলেন, ধর 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 বেটাকে। আমরা হকচকে গিয়ে এদিক ওদিক তাকালাম, কিন্তু খেলোয়াড়দের দেখতে পেলাম না। গলিটা মোটামুটি চওড়া, এ মাথা থেকে ও মাথা অবধি পরিষ্কার দেখা যায়। তো বলটা তাহলে এলো কোত্থেকে? ধনাদা উঠে দাঁড়িয়ে তেড়ে এলেন। ধরতে পারলি না বলটা? কি রে তোরা? আমরা হেসে ফেললাম। মিঠুন বলল, আপনি বলটা ধরতে বলছিলেন? তা আমরা ভাবলাম। কথা কেড়ে ধনাদা দাঁত খিচিয়ে বললেন, ওয়ার্থলেস, তোরা এতগুলো গাঁট্টা গোঁট্টা ছেলে থাকতে বেটা ফের ফাঁকি দিয়ে কেটে পড়লো। আমি বললাম, হ্যাঁ কেটে পড়বে কোথায়, দাঁড়ান না, খুঁজে দিচ্ছি। ধনাদাকে ধরাশায়ী করে বলটা আবর্জনা গাদা ভর্তি একটা টিনের টবে পড়েছে দেখেছি। তাই দৌড়ে টবটা কাছে গেলাম। কোথায় বল? ধনাদা বেজার মুখে বললেন, ও নেই, ফের হাওয়া হয়ে গেছে। হবেই তো, সে তো জানা কথাই। ঠিক আছে, আমারও নাম ধনপতি শর্মা, একদিন না একদিন খপ করে বেটাকে ধরে ফেলবই, আর তারপর একেবারে ফাটিয়ে ছাড়বো। তা আমার সঙ্গে ফক্করি। আমরা অবাক হয়ে মুখ চাওয়াচি করছিলাম। ধনাদার কথাবার্তা শুনে কিচ্ছু বুঝতেই পারছিলাম না। ধনাদা বাড়ি ঢুকে একটু পরে জামা বদলে বেরোলেন এবং গম্ভীর মুখে চলে গেলেন। নান্তু বললে, কিছুই তো বোঝা গেল না, হয়তো বলটা খুঁজে দেখি, নিশ্চয়ই হারাধনের ঘরে গিয়ে ঢুকেছে। হারাধন তোমার ঘর আবর্জনার টবের ওপাশে, জামা কাপড় ইস্ত্রি করছিল। আমাদের কথা শুনে আটকে উঠে ইস্ত্রি, টেবিলে আশপাশ, তলা সব তন্ন করে খুঁজল। ঘর ভর্তি ধোয়া কাপড় চোপড়, ময়লা মাখা একটা ফুটবল সেখানে ঢোকা তার ভালো নয়। কিন্তু কোথায় বল? পাশের মুদি দোকান, সন্দেশের দোকান, দর্জির দোকান, সবখানে খুঁজেও তার পাত্তা মিলল না। আশ্চর্য ব্যাপার, ফুটবলটা কি তাহলে শূন্য উবে গেল নাকি? আমাদেরও জেদ চড়ে যাচ্ছিল। আশেপাশে প্রত্যেকটা বাড়ি খুঁজে তোলপাড় করলাম, কিন্তু কোথাও আর বলের হদিশ পাওয়া গেল না। কেউ ওটা লুকিয়ে রেখে আমাদের মিথ্যে কথা বলে বলে মনে হয় না। পাড়ায় আমাদের এই দলটার ভীষণ দাপট। শেষে অনি বলল, ও ধ্যাত ছেড়ে দে, মনে হচ্ছে গড়িয়ে গিয়ে যেভাবে হোক হাইড্রেনের তলায় চলে গেছে। তো কথাটা সবারই মনে ধরলো, ও নিয়ে আমরা আর কেউ মাথা ঘামালাম না। দিন কতক পরে দেখি ধনাদার বাড়ির সামনে একটা টেম্পোতে মালপত্র বোঝাই হচ্ছে, আর ধনাদা ব্যস্তভাবে তদারক করছেন। তো কাছে গিয়ে বললাম, কি ব্যাপার ধনাদা, এইসব নিয়ে কোথায় চললেন? ধনাদা গম্ভীর মুখে বললেন, বাসা বদলাচ্ছি। সে কি, এপারে তো ভালোই ছিলেন। ধনাদা আরো গম্ভীর হয়ে বললেন, না রে ভাই, এখানে এসে আর রেহাই পেলাম কই। গত বছর নারকেলডাঙ্গার থেকে তোদের পাড়ায় চলে এসে ভাবলাম, যাকগে এবার স্বস্তিতে থাকা যাবে, কিন্তু হতচ্ছাড়াটা এখানেও আমার পেছনে লাগলো। তো আমি অবাক হয়ে বললাম, তো কে সে, বলুন না, তাকে আমরা ঢিট করে ছাড়ছি। ধনাদা হতাশ হয়ে বললেন, হ্যাঁ পারবি না রে, পারবি না। কি সাহস দেখলি তো সচক্ষে সেদিন। ক্রমশ ব্যাটার স্পর্ধা বেড়েই যাচ্ছে। আগে তো ঘরের ভিতর একা বসে থাকার সময় সে জ্বালাতো, সেও সন্ধ্যার পর। আর এখন দিন দুপুরে সবার সামনে সে বেয়াদবি জুড়েছে। আমরা বললাম, ব্যাপারটা কি বলুন তো?
আরে ফুটবল আবার কি? ধনাদা গলা চেপে বললেন, গতবার নারকেল ডাঙা থেকে পিছু নিয়েছে, যখন তখন কোত্থেকে এসে দমাস করে গায়ে পড়ছে, আর তারপরে হাওয়া। আমাদের বিশ্বাস হলো না। বললাম, যাহ, কি বলছেন? ফুটবল কি মানুষ নাকি? খামোখা আপনার পেছনে লাগবে কেন? আরে ও তোরা বুঝবে নেই বলেই ধনাদা নিজের কাজে মন দিলেন। আমিও মিঠুনে খোঁজে চললাম। ব্যাপারটা ভারী রহস্যজনক, ওদেরও বলা দরকার। ধনাদা বাসা বদলে বেনেপুর গিয়ে উঠেছিলেন। ঠিকানা জোগাড় করে আমি, নান্তু, মিঠুন আর কাজল কদিন পরে এক রবিবারে সেখানে হাজির হলাম। ধনাদাকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছিল। বরাবর একা মানুষ, সপাক খান, এক ঘরে ফ্ল্যাট হলেই চলে যায়। বেনেপুকুরে বাসাটা একবারে 3 তলার ছাদে, চিলেকোটা মতো একটা ঘর। মিঠুন দেখে টেকে বলল, এত উপরে ফুটবলটা আর উঠতে পারবে না, কি বলো ধনাদা? ধনাদা করুণ হাসলেন। হ্যাঁ, কি বলিস, বেটা স্বর্গে গিয়েও রেহাই দেবে না রে। বরং তেতলার উপর উঠে দেখছি আরও ভুল করেছি, এখন প্রায়ই এসে হানা দিচ্ছে। একটু আগে ওখানটায় বসে চা খাচ্ছি, ব্যাস এসে গদাম করে পিঠে পড়লো। এই দেখ না জামাটার কি অবস্থা করেছে। ধনাদার পিঠে জামার উপর কাদা ছোপ দাগড়া হয়ে গেছে। কাজল মারকুটে ছেলে, গো ধরে বলল, ঠিক আছে, এবার আসুক, ধরে এসা কিক মারবো, একবারে সোজা ধাপার মাঠে গিয়ে পড়ে বাঁচাতেন। আর ওর কথাটা শেষ হতে না হতেই সে অবাক ফুটবল বাঁই করে এসে একেবারে ধনাদার মাথায় পড়ল, আর ধনাদাও অঁক শব্দ করে পড়ে গেলেন। বলটা লাফিয়ে উঠতেই কাজল হেড করা ভঙ্গিতে দৌড়ে গেল, কিন্তু বলটা মহাধড়িবাজ, গুলতির মতো ছুটে নিচে কোথাও গিয়ে পড়ল। ধনাদাকে ওঠালাম, উঠে হাঁপাতে হাঁপাতে বললেন, দেখলি তো। এবার দিন দুপুরেই আমাদেরও কেমন যেন গা ছমছম করতে থাকলো। এ নিশ্চয়ই ভূতে বা একটা ফুটবলে কীর্তিকলাপ। তো ভূতের ব্যাপার স্যাপার যদ্দূর জানি, মরা মানুষ কিংবা জন্তু জানোয়ার সেজে ফকরি করে বা ভয় দেখায়। তো ফুটবল রূপ ধরে এমন বেড়াপড়া করতে তো কখনো শুনিনি। একটু পরে ধনাদা হাঁফ সামলে বললেন, এবার ভাবছি একজন ভূতের রোজা আর না ডাকলেই নয়। তো বললাম, কিন্তু সব থাকতে একটা ফুটবল ভূত কেন আপনার পেছনে লাগলো বলুন তো? ফোঁস করে শ্বাস ছেড়ে ধনাদা বললেন, ওই বলের পেছনে যে খেলোয়াড় আছে তার নাম বললে তোরা চিনবে নে, কারণ তখন তো তোর জন্মই হয়নি। ওর নাম ছিল গোবর্ধন ঘড়াই। মোহনবাগানের সে আমলে নামকরা সেন্টার ফরওয়ার্ড ছিল গোবর্ধন ঘড়াই, আর আমি ছিলাম তখনকার বিখ্যাত রেফারি। তা আইএফএ শিল্ডের খেলা, আমি রেফারি। ইস্ট বেঙ্গলের সঙ্গে ফাইনাল খেলা হচ্ছে। গোবরা শেষ মুহূর্তে একটা গোল করলো, কিন্তু আমার ডিসিশন অফসাইড, আর গোবরা গেল আমার উপর খেপে। খেলা ড্র হয়ে গেল, মাথার উপর শিল ঝুলছে। কাজল বলল, তারপর ধনাদা সে কথায় কান না দিয়ে বললেন, গোবরার সারা জীবন এই দুঃখটা ছিল। গত বছর সে মারা গেছে, বয়স হয়েছিল আমারই মতন। নান্তু বলল, নামটা শোনা শোনা লাগছে, গোবর্ধন ঘোড়ায় বললেন তো? হুম, বলেই ধনাদা ঘরের দিকে পা বাড়ালেন। বস তোরা, চাটা খেয়ে যাবি। ধনাদা ঘরে ঢুকলে কাজল বলল, রেফারিগিরি করার এই বিপদ। আমরাও তাদের সায় দিলাম। এই ঘটনার মাসখানেক পরে এক সকালে যথারীতি রোয়াকে আড্ডা দিচ্ছি, ধনাদা ট্যাক্সি চেপে এসে হাজির। মুখ বাড়িয়ে বললেন, শিগগির আয় আমার সঙ্গে চলে আয়। আমরা দৌড়ে কাছে গেলাম। বললাম, কি হয়েছে ধনাদা? ধনাদা চোখ নাচিয়ে ফিক করে হেসে বললেন, ব্যাটাকে ধরে ফেলেছে আজ। আর ধরি না, এই রেশনের থলের মধ্যে পুড়ে মুখটা আচ্ছা সে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, আজ দেখবে। আমরাও সবাই তখন ট্যাক্সিতে চেয়ে বসলাম। ট্যাক্সিও ছুটে চললো বেনে পুকুরের দিকে। আমরা উত্তেজনায় অধীর। ধনাদা সিঁড়ি বেয়ে উঠতে বললেন, দরজায় দুটো তালা এঁটেছি, ব্যাটাকে থলেবন্দি করে রেখে দিয়েছি এবারে তক্তপোষের তলায়, যাবে কোথায়? দরজার তালা খুলে তক্তপোষের তলা থেকে থলেটা বের করলেন ধনাদা। কাজলও বুদ্ধি করে দরজার মুখে দাঁড়ালো। থলের মধ্যে গোলাকার জিনিসটা হাতে টিপে আমরা আশ্বস্ত হলাম।
ধনাদা মিটিমিটি হেসে বললেন, এখানে বসে কাগজ পড়ছি আর ব্যাটা শুরুত করে এসে দু ঠ্যাঙের ফাঁকে পড়েছে। মানে কি করেছে গোবরা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছিল আর কি। আর আমিও খপ করে তক্ষুনি ধরে ফেলেছি। এবার ব্যাটটা যাবে কোথায় বলি, ধনাদা দুম করে এক কিল মারলেন থলের উপর। অমনি থলেটা লাফিয়ে উঠল। আমি চেঁচিয়ে উঠলাম, আরে পালাবে পালাবে। থলেটা ঘরের ভেতর লাফ দিতে শুরু করলো। ধনাদার হাত ফসকে গেল। দরজা কাছে এগোতেই কাজল দরজা বন্ধ করে দিল আর নান্তু একটা কি ঝাড়লো সঙ্গে সঙ্গে। থলেটা ঘরময় লাফালাফি জুড়ে দিল। আমরা তার উপর সমানে কি ছাড়তে লাগলাম। তারপর ধনাদা ওটার উপর উপুর হয়ে পড়ে ধরে ফেললেন। ততক্ষণে হাঁপাতে হাঁপাতে বললেন, চল, হ্যাঁ ব্যাটাকে এবার ধাপায় পুঁতে রেখে আসি। ধাপা অনেকটা পথ, কিন্তু গোবর্ধন বাবুর ফুটবল সারা পথ চুপ করেই রইল, বিগতিক দেখে হয়তো। ধাপায় পৌঁছে কাজল একটা ছুরি দিয়ে গর্ত খুঁড়তে শুরু করলো। খোঁড়া হলে সে থলে শুদ্ধ ফুটবলটা গর্তে ফেলতে যাচ্ছে, আর তাই দেখে ধনাদা আটকে উঠলেন। আরে করিস কি করিস কি, এটা আমার আসলে আমার থলে, 2.5 টাকা দাম। বরং এক কাজ কর, ওই মুখটা ফাঁক করে গড়িয়ে দে। কিন্তু দড়ি খোলার সঙ্গে সঙ্গেই ঘটলো আর একটা উদ্ভট ব্যাপার। কোথায় ফুটবল? একটা কালো বুনো বিড়াল লাফ দিয়ে বেরিয়ে গেল, আর তারপর বাঁই বাঁই করে দৌড়ে গিয়ে একটা আবর্জনা ঢিবিতে উঠে থামলো। আর আমাদের দিকে ঘুরে ঘুরে জলজলে হলুদ চোখে তাকিয়ে দাঁত বের করে ধমক দিল, ম্যাও। তারপর আর তার পাত্তা পাওয়া গেল না। ধনাদা হাঁ করে তাকিয়ে রইলেন। তারপর হতাশ ভঙ্গিতে বললেন, যা, এবারও ফসে গেল। কাজল ফোঁস করে বললেন, ধুস, ছিল ফুটবল আর হয়ে গেল একটা বেড়াল, কোনো মানে হয়? আজকের গল্প তাহলে এখানেই শেষ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর নতুন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।